বন্যা দুর্গত বাংলাদেশিদের নিয়ে ভারতীয় গণমাধ্যমে হাসি ঠাট্টা। জানাবো, ভারতীয় অক্টোপাসের কবল থেকে মুক্তির কৌশল জরুরি, ষড়যন্ত্রের ঢাল বিছাতে খুনি হাসিনা তার প্রভু ভারতের কোলেই আশ্রয়। এবং সর্বশেষ জানাবো, নির্মাণ ব্যয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এশিয়ায় সর্বোচ্চ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্যা দুর্গত বাংলাদেশিদের নিয়ে ভারতীয় গণমাধ্যমে হাসি ঠাট্টা। টানা বৃষ্টি ও ভারত বাঁধ খুলে দেয়ায় সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়িতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এসব জেলার লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। ভয়াবহ এই বন্যায় বাংলাদেশের মানুষ ছাড়াও দুর্গতিতে পড়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ। কিন্তু এসবের মধ্যেই বাংলাদেশি বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জি24 ঘণ্টা। তারা বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করেছে। সংবাদের শিরোনামে লেখা হয়েছে, ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি। জি24 ঘণ্টার মতো সংবাদ মাধ্যমে এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তারা অনেকেই দাবি করছেন, বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করে ডুবিয়েছে ভারত। তারা কেন পূর্ব সতর্কতা ছাড়া রাতের আধারে বাঁধ খুলে দিয়েছে? গত দুদিন ধরে ভারতের ত্রিপুরায় অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে। এতে রাজ্যটির প্রায় সব জায়গায় বন্যার সৃষ্টি হয়। বন্যার পানি যেন উপচে না পড়ে, সেজন্য গতকাল মঙ্গলবার রাতে গোমতী নদীতে তৈরি করা ডিম্বুর জলাধার বাঁধ খুলে দেয়া হয়। বাঁধ খোলার পর বাংলাদেশের কুমিল্লা দিয়ে পানি আসা শুরু করে। এছাড়া অল্প সময়ের মধ্যে বন্যার পানিতে তলিয়ে যায় পুরো ফেনী জেলা। বন্যার কারণে ফেনীর সঙ্গে দেশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে বন্ধ আছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। অপরদিকে ভালো অবস্থায় নেই ত্রিপুরাও। 1993 সালের পর প্রথমবারের মতো ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রাজ্যের সাম্প্রতিক ইতিহাসে এটিকে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে অভিহিত করেছে। ত্রিপুরায় 4টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে গত 24 ঘণ্টায় সাধারণের তুলনায় 1200 গুণ বৃষ্টিপাত হয়েছে। এতে করে বিপাকে পড়েছেন পুরো রাজ্যের মানুষ। ভারতীয় অক্টোপাসের কবল থেকে মুক্তির কৌশল জরুরি, ষড়যন্ত্রের ঢাল বিছাতে খুনি হাসিনা তার প্রভু ভারতের কোলেই আশ্রয়। আগস্টের মহান বিপ্লবে বাংলাদেশের লড়াকু ছাত্র জনতা অবিস্মরণীয় আত্মত্যাগ ও বীরত্বগাথার মধ্য দিয়ে ভারতের পুতুল সরকারকে বিতাড়িত করেছে। খুনি ফ্যাসিস্ট হাসিনা জনরোষ থেকে পালিয়ে তার প্রভু ভারতের কোলেই আশ্রয় নিয়েছেন। ইতিহাসের নির্মম পরিক্রমায় যে দিল্লি থেকে 1981 সালে পতিত একনায়ক শেখ মুজিবের 2 কন্যা বাংলাদেশে ভারতীয় মিশন কার্যকর করতে এসেছিলেন, 43 বছর পর সেই কন্যাদ্বয়কে অবমাননাকরভাবে দিল্লিতেই ফিরতে হয়েছে। শেষ অবধি বিলম্বে হলেও বাংলাদেশের মানুষ জেগেছে। তবে এর মধ্যে দিল্লির তাবেদার হাসিনা বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো ধ্বংস করে গেছেন। বিচার বিভাগকে এমনভাবে ধূলিসাৎ করেছেন যে এর প্রতি জনগণের কোনো আস্থা নেই। সেই 2010 সালের স্বাধীন বিচারের নামে তামাশা শিরোনামের সম্পাদকীয় লিখে দীর্ঘদিন ডিবি এবং র্যাবে রিমান্ডের টর্চার সহ্য করে জেলে যেতে হয়েছিল। আজকের বিপ্লবের তরুণ নায়করা সেই সব কাহিনী হয়তো জানে না। পুলিশকে শেখ হাসিনা ব্যক্তিগত খুনি বাহিনী রূপে নির্মমভাবে ব্যবহার করার ফলে অতি প্রয়োজনীয় এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি জনগণের কাছে আজ চরম ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। 16 বছর ধরে মিডিয়ার লজ্জাকর স্তাবকতার ফলে রাষ্ট্রের কথিত চতুর্থ স্তম্ভের কোনো বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট নাই। সর্বব্যাপী দলীয়করণ ও দুর্নীতির বিস্তার ঘটিয়ে বেসামরিক প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। ভুয়া উন্নয়নের নামে রাষ্ট্রকে এমনভাবে ঋণগ্রস্ত করা হয়েছে যে ডক্টর ইউনূসের সরকারের প্রতি আমার এরকম করুণাই হচ্ছে একরকম। পতিত সরকার প্রণীত বাংলাদেশের কোনো পরিসংখ্যানেরই কোনো রকম বিশ্বাসযোগ্যতা নাই।
2018 সালের পর থেকে বিশ্ব ব্যাংক, এডিবি এবং আইএমএফ জাতীয় সকল প্রতিষ্ঠানকে আমি নিয়মিত চিঠি লিখে শেখ হাসিনার দুর্নীতি এবং ভুয়া পরিসংখ্যানের বিষয়ে সতর্ক করেছি। তাতে অবশ্য কোনো কাজ হয় নাই। আমার সাবধান বাণীকে তারা উপেক্ষা করে গেছেন। আমি জানি না বাংলাদেশে এই সকল প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরাও শেখ হাসিনার দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিলেন কিনা। না হলে বছরের পর বছর তারা মিথ্যা পরিসংখ্যান গিলেছেন কি করে? তারা নিশ্চয়ই সব নির্বোধ নন। এখন প্রশ্ন হলো যে ভারত কি এমন বিপর্যয় নীরবে হজম করবে? নিরস্ত্র জনগণের বিপ্লবে শেখ হাসিনার পতন এবং পলায়ন দিল্লির জন্য নিছক এক কূটনৈতিক পরাজয় নয়, এটি দক্ষিণ এশিয়ায় আধিপত্যবাদী দেশটির সবচেয়ে বিপর্যয়কর কৌশলগত পরাজয়। 1989 সালে শ্রীলঙ্কায় ভারতীয় সেনাবাহিনীর লজ্জাজনক পরাজয়ও বাংলাদেশের বিপ্লবের কাছে ম্লান হয়ে গেছে। তরুণ বিপ্লবীদের সবচেয়ে বড় সাফল্য হলো তারা কোনো বিদেশি শক্তির সহায়তায় এই বিপ্লব সংঘটিত করেনি। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য নেয়ার কাফারা আমাদের 53 বছর ধরে দিতে হয়েছে। একদিকে ডান বাম নির্বিশেষে দেশটির প্রতিটি রাজনৈতিক দল, মিডিয়া, এমনকি তথাকথিত পণ্ডিতরাও সর্বক্ষণ আমাদেরকে 1971 এর কাহিনী স্মরণ করিয়েছে এবং অন্যদিকে অর্থনৈতিকভাবে চুষে খেয়েছে এবং আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভুত্ব বিস্তার করেছে। এবার বিশ্বের কোনো প্রান্তের কোনো মোড়লই কোনো রকম সাহায্যের দাবি করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্র প্রচুর গণতন্ত্র ও মানবাধিকারের বলি কবচিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ প্রশ্ন ভারতের ইচ্ছার কাছে নতি স্বীকার করেছে। ফ্যাসিবাদের শিকল থেকে জনগণের মুক্তি জনগণই আবু সাইদের মতো অসীম বীরত্ব দেখিয়ে শাহাদাত বরণ করে আদায় করে নিয়েছে। কারো কাছে কোনো কৃতজ্ঞতার ঋণ আর আমাদের পরিশোধ করতে হবে না। আন্তর্জাতিক মণ্ডলে ডক্টর ইউনূস মার্কিন ঘনিষ্ঠ বলেই পরিচিত। এবারের বিপ্লবের নায়কও তিনি কিংবা কোনো সুশীল নন। ডক্টর ইউনূস কখনো বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এমন কোনো ঘটনা আমার অন্তত স্মরণে পড়ছে না। তিনি হাসিনার গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, মানবাধিকার লঙ্ঘন নিয়েও প্রকাশ্যে প্রতিবাদ করেন নাই। অপ্রকাশ্যে তিনি কি করেছেন তা জনগণের অজানা। ভারতের নোবেল বিজয়ী বাঙালি অমর্ত্য সেন কিন্তু মোদির হিন্দুত্ববাদ এবং দুঃশাসন নিয়ে সর্বদা সোচ্চার থেকেছেন। তবু আমরা ডক্টর ইউনূসের উপর আস্থা স্থাপন করতে চাই যে এবার অন্তত তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেবেন। জনগণের বিপ্লবের তিনি সবচেয়ে সুবিধাভোগী। বাংলাদেশের জনগণের কাছে তার ঋণ পরিশোধ করতে হবে। সরকারের এক সপ্তাহের বেশি সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত একতরফা ভারতীয় চুক্তিসমূহ সম্পর্কে ক্ষমতাবানদের কাছ থেকে আমরা কোনো মন্তব্য পাই নাই। ভারতীয় অক্টোপাসের কবজা থেকে মুক্তি কিভাবে ঘটবে জনগণকে সাথে নিয়ে তার কৌশল প্রণয়নের দাবি করে আজকের সম্পাদকীয় শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ। নির্মাণ ব্যয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এশিয়ার সর্বোচ্চ। পাবনার রূপপুরে রাশিয়ার VVER 1200 প্রযুক্তিতে 2 ইউনিটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় এশিয়া মহাদেশের অন্য দেশগুলোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ব্যয়ের তুলনায় বেশি। শুধু তাই নয়, নির্মাণ ব্যয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম, জাপান, ফিনল্যান্ড, স্লোভাকিয়া, রিপাবলিক, দক্ষিণ কোরিয়া, চীন, ভারত এমনকি রাশিয়াকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। রাশিয়ার সরকারি সংস্থা রোসাটম রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। এই বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের চুক্তি পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। চুক্তির তথ্য অনুযায়ী রূপপুরের মূল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এখন পর্যন্ত ব্যয় দেখানো হয়েছে 13.20 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় 1,55,000 কোটি টাকা। এই কেন্দ্রের অন্যান্য অবকাঠামো নির্মাণে খরচ হবে আরও অন্তত 24,500 কোটি টাকা বা 2 বিলিয়ন ডলার। এই হিসাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্মাণ ব্যয়ের হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। আন্তর্জাতিকভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ব্যয় মূলত হিসাব করা হয় প্রতি 1000 ওয়াট বিদ্যুৎ উৎপাদনে কত মার্কিন ডলার ব্যয় হচ্ছে তার ভিত্তিতে। একে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রতি ইউনিট কেন্দ্র নির্মাণ ব্যয় বা ওভারনাইট কস্ট বলে। অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যয়কে মোট উৎপাদন সক্ষমতা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেটাই প্রতি ইউনিট কেন্দ্র নির্মাণ ব্যয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। ওয়ার্ল্ড নিউক্লিয়ার এজেন্সি ও সংশ্লিষ্ট দেশের সরকারি তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ভারত, রাশিয়া, তুরস্ক, জাপান, দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট নির্মাণ ব্যয় গড়ে $1,556 থেকে সর্বোচ্চ $5,081। কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট নির্মাণ ব্যয় $5,890 বা বাংলাদেশি মুদ্রায় $6,89,130। এমনকি যে রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর নির্মিত হচ্ছে, সেখানেও একই প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট নির্মাণ ব্যয় $4,075। কেবল যুক্তরাজ্য ও হাঙ্গেরিতে এই ব্যয় $6,000-এর বেশি। ভারত, তুরস্ক, ইরান, বুলগেরিয়া সহ বেশ কিছু দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে রাশিয়ার রোসাটম। এখনও তারা কিছু দেশে এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। এসব দেশে রোসাটমের নির্মাণ ব্যয়ের তুলনায় রূপপুরের নির্মাণ ব্যয় বেশি। ভারতের কুদামকুলামে রাশিয়ায় VVER 1000 প্রযুক্তিতে 2টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সচল রয়েছে। সেখানে একই প্রযুক্তির আরও 2টি ইউনিট স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।